আওয়ামী লুটপাট আর অন্তর্বর্তী সরকারের ভুলে গ্যাস বিদ্যুতের সংকট, হারিকেন হাতে হঠকারী রাজনীতিতে বিরোধী দল দুঃখ প্রকাশ করে সমাধানের ঘোষণা প্রধানমন্ত্রীর। এই দেশকে অর্থনীতিকে শুরু করে প্রত্যেকটি ব্যবস্থাকে ফোকলা করে রেখে গিয়েছে এই ফ্যাসিবাদ। একটি রাজনৈতিক দলের কিছু সদস্যরা ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই। আগামী কয়েকদিনের মধ্যে গ্যাসের সমস্যা কমে আসবে। সমগ্র বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। ফ্যাসিস্ট আমলের শিক্ষকদের অবসর ও কল্যাণ তহবিল ও দুর্নীতি, ভোগান্তি নিরসনের আশ্বাস সরকার প্রধানের। চিকিৎসক রোগী স্বজন সম্মানজনক সম্পর্কে জোর। পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদী সরকার লুটপাটের কবল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থ রক্ষায় গঠিত উল্লেখিত দুটি তহবিলও রেহাই পায়নি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর জানাতে খেলার সময় যুক্ত হবেন। ধন্যবাদ রাব্বি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাজিদ মুস্তাহিদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংকটে আলোর দেশেরই বেগম খালেদা জিয়া জন্মবার্ষিকীতে আপসের নেত্রীর আদর্শ ধারণ করে সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয়, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান। কুষ্টিয়ায় জামাত গণ অধিকার সংঘর্ষ, আমির হামজার ব্যক্তিগত যান ভাঙচুর, আহত 15। সিরাজগঞ্জে বিএনপি এমপির গাড়ি আক্রান্ত, জামাত এনসিপির বিরুদ্ধে অভিযোগ। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় ভারত, বাণিজ্য, নিরাপত্তা ও স্বাস্থ্যখাতে অংশীদারিত্ব বাড়াতে কাজ করছে দিল্লি, বললেন দীনেশ ত্রিবেদী। বাংলাদেশে আশ্রিত 3 লাখের বেশি রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার। রাখাইনে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে শুরু প্রত্যাবাসন, জানালো নেপিডো। এবং থামছে না প্রতিরোধযোগ্য মৃত্যু, আরও 8 শিশু সহ হাম ও উপসর্গে প্রাণহানি ছড়ালো 900, নতুন আক্রান্ত 798। ডেঙ্গুতে নিভল আরও 2 জীবন, শনাক্ত 730। গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য স্বৈরাচার আওয়ামী লীগের লুটপাট আর অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তকে দায়ী করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, সংকট নিয়ে বিভ্রান্তি ও হঠকারিতার রাজনীতি করছে বিরোধী দল। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া ও দরিদ্রদের সহায়তা অনুষ্ঠানে গ্যাস বিদ্যুৎ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন সরকার প্রধান। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মবার্ষিকীতে ঢাকা 17 আসনে আয়োজন করা হয় দোয়া মাহফিল। মহাখালীর টিএনডি কলোনি মাঠ ভরে ওঠে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীর সমাগমে। যোগ দেন স্থানীয় সংসদ সদস্য প্রধানমন্ত্রী তারেক রহমান। শফিক রহমান 1 লক্ষ টাকার চেক গ্রহণ করবেন। শুরুতেই দুস্থ, অসহায় এবং অসুস্থ ব্যক্তিদের আর্থিক সহায়তা দেন বিএনপি চেয়ারম্যান। বিশেষ দোয়া হয় বেগম খালেদা জিয়ার জন্য। বিদ্যুৎ এবং গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন সরকার প্রধান। সংকটের পেছনে আওয়ামী লীগের লুটপাট এবং অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। এই দেশকে বিধ্বস্ত করে রেখে গিয়েছিল ফ্যাসিবাদ। এই দেশকে অর্থনীতিকে শুরু করে প্রত্যেকটি ব্যবস্থাকে ফোকলা করে রেখে গিয়েছে এই ফ্যাসিবাদ। একটি ব্যবস্থা নেওয়া হয়েছিল আরেকটি জাহাজের, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে ক্যান্সেল করে দিয়ে গিয়েছে, যার ফলে আজকে দুইটি জাহাজের একটিতে হঠাৎ করে দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে আজকে গ্যাসের এই সমস্যা দেখা দিয়েছে। আমরা এর মধ্যে এই কারিগরি ত্রুটি সারানো হয়েছে। আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যা অনেকাংশে গ্যাসের সমস্যা কমে আসবে। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই সরকার আপনাদের সরকার, এবং আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। স্বৈরাচার সরকারের মতো গ্যাস এবং বিদ্যুতের সংকট নিয়ে বিরোধী দল বিভ্রান্তির রাজনীতি করছে অভিযোগ করে এ সমস্যা সমাধানে সুনির্দিষ্ট পরিকল্পনা থাকলে তা উপস্থাপনের চ্যালেঞ্জ ছুড়ে দেন প্রধানমন্ত্রী। একটি রাজনৈতিক দলের কিছু সদস্যরা প্রতিবাদ করছে গ্যাস দে, বিদ্যুৎ দে, পিছনে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই। এই হচ্ছে তাদের হঠকারিতা।
তাদের প্রতি আমি চ্যালেঞ্জ করে দিলাম, যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। আর যদি তারা শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য, দেশকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা তারা বলে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। সংসদে জ্বালানি সংকট নিরসনের রূপরেখা দেওয়ার কথাও জানান সরকার প্রধান। প্রতিশ্রুতি দেন জনগণকে দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের। যে মানুষকে স্বস্তি দেওয়ার জন্য কাজ করছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদী সরকারের লুটপাট থেকে শিক্ষকদের কল্যাণ তহবিলও রেহাই পায়নি। অবসর ও কল্যাণ ভাতার জন্য জাতি গঠনের কারিগরদের ঘুষ দিতে বাধ্য করা হয়েছিল। অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতার চেক তুলে দিয়ে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভোগান্তি দূর করতে সচেষ্ট থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। এদিকে নিউরো সায়েন্সেস হাসপাতালে 500 শয্যা নতুন ভবন উদ্বোধন করে চিকিৎসক, রোগী ও স্বজনদের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্মানের সম্পর্কে তাগিদ দিয়েছেন সরকার প্রধান। চাকরি জীবন শেষে বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার ভাতা উত্তোলনে ভোগান্তি দূর করতে সরকারের নতুন উদ্যোগ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শনিবার ইএফডি ও আইবাসের মাধ্যমে 64 জেলায় ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 10 জন শিক্ষকের হাতে স্মারক চেক তুলে দেন সরকার প্রধান। অতীতে ভাতা উত্তোলন করতে গিয়ে শিক্ষকদের ভোগান্তির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, ফ্যাসিবাদী সরকারের লুটপাট থেকে রক্ষা পায়নি শিক্ষকদের কল্যাণ তহবিলও। পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদী সরকার যেভাবে ব্যাংক, বিমা সহ প্রতিটি সেক্টর থেকে লুটপাট করেছিল, সেই লুটপাটের কবল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থ রক্ষায় গঠিত উল্লেখিত 2টি তহবিলও রেহাই পায়নি। জাল ইন্ডেক্স তৈরি, লুটপাটের সুযোগ তৈরি করতে শিক্ষকদের কল্যাণ তহবিল থেকে অর্থ দুর্বল ব্যাংকে সরিয়ে নেওয়া এবং প্রযুক্তিগত অবকাঠামোকে ধ্বংস করার মাধ্যমে এই তহবিল দুটিকে প্রায় দেউলিয়া করে ফেলা হয়েছিল। ফ্যাসিবাদী চক্রের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণ 2022 সাল থেকে এই তহবিল হতে কোনো টাকাই পাচ্ছিলেন না। মধ্যস্বত্বভোগীর কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকরা যেন আর ভোগান্তিতে না পড়েন সেদিকে সরকারের নজর আছে বলেও জানান প্রধানমন্ত্রী। যতদিন আপনাদের নির্বাচিত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে, ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে অবসরকালীন সুবিধার টাকা পেতে আপনাদেরকে আর অফিসে অফিসে ঘুরতে হবে না, আর কোনো ভোগান্তি আপনাদেরকে পোহাতে হবে না এই সংক্রান্ত বিষয়। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত 500 শয্যা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ফলক উন্মোচনের পর মোনাজাত ও হাসপাতাল প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে ঘুরে দেখেন হাসপাতালের কার্যক্রম। পরে আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি রোগ শনাক্ত করতে পারে, তবে রোগীর প্রতি চিকিৎসকের মানবিক হওয়ার বিকল্প নেই। প্রযুক্তি রোগ শনাক্ত করতে পারে, কিন্তু রোগীর ভয়, উদ্বেগ এবং মানসিক কষ্ট বুঝে তাকে আশ্বস্ত করার ক্ষেত্রে চিকিৎসকদের মানবিক আচরণের বিকল্প নেই। চিকিৎসক, রোগী এবং রোগীর উদ্বিগ্ন স্বজন, এই 3টি পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান এবং সহানুভূতির সম্পর্ক বজায় থাকা অত্যন্ত জরুরি। প্রান্তিক মানুষের কাছে সাশ্রয়ী ও মানসম্পন্ন চিকিৎসা সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। দরিদ্র জনগোষ্ঠী এবং প্রান্তিক মানুষের কাছে সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। আগামী অক্টোবরে শিশুদের জন্য 5টি বিশেষায়িত হাসপাতাল চালু করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। কেউ অর্থভাবে স্বাস্থ্য সেবা থেকে ইনশাল্লাহ বঞ্চিত হবে না। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন আজ। শ্রদ্ধা ভালোবাসায় গণতন্ত্রের আপসীর নেত্রীকে স্মরণ করছে জাতি। বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন তিনি। বলেছেন, বিএনপির গণতান্ত্রিক রাজনৈতিক কারিগর বেগম খালেদা জিয়া। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সদ্য সাবেক মহাসচিব সহ শীর্ষ নেতারা। দেশের গণতান্ত্রিক লড়াইয়ে বেগম খালেদা জিয়া একমাত্র আদর্শ বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। খালেদা জিয়া শহীদ জিয়ার মতো, তাই মাটি যতক্ষণ আছে, মাটির উপর যতক্ষণ আছি, ততক্ষণ তার আদর্শ পালনের মধ্য দিয়ে তাকে সম্মানিত করতে চেষ্টা করব। তিনি জেলে গিয়েছেন, তিনি যুদ্ধ করেছেন অন্যায়ের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে, কিন্তু কোনোদিন তিনি কারো কাছে মাথা নত করেননি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার যখন হরণ করা হচ্ছিল তখন রুখে দাঁড়িয়েছিলেন আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া। দল ক্ষমতায় এসেছে বলে আপসীর নেত্রীর নীতি ও আদর্শ ভুলে যাওয়া যাবে না বলে মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের সামগ্রিক অধিকার হরণ হয়েছে, তখনই তিনি রুখে দাঁড়িয়েছেন, অমিত বিক্রমে তিনি দাঁড়িয়েছেন জনগণের কাতারে, জনগণের সম্মুখ। এর জন্য গণবিরোধী শক্তি তার উপর চালিয়েছিল নিপীড়ন, নির্যাতন। আজকে দল ক্ষমতায় আসছে, জীবন সব সহজ হয়ে গেছে, এটা মনে করার কোনো কারণ নাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যে কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছেন, যেটা এগিয়ে যাচ্ছেন, আমরা সবাই মিলে সেটাকে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন সার্থক হবে। বেগম জিয়ার আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপির গণতান্ত্রিক রাজনৈতিক কারিগর বেগম খালেদা জিয়া। আমরা সবাই এই শপথ নেব যে বিএনপিকে আমরা সত্যিকার অর্থেই এমন একটা গণতান্ত্রিক দলে পরিণত করতে চাই যে সত্যিকার অর্থেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে, দলকে শক্তিশালী করবে এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবে। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে শীর্ষ নেতারা ছাড়াও অংশ নেন দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এবার অন্যান্য খবর। সিরাজগঞ্জে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের গাড়িতে হামলা হয়েছে। এই ঘটনায় জামায়াত, এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দায়ী করেছেন এমপি আইনুল হক। এদিকে কুষ্টিয়ায় জামায়াত ও গণ অধিকার পরিষদের সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে দাঁড়িপাল্লার এমপি আমির হামজার গাড়ি। শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের 6 রাস্তার মোড়ে নিজ বাড়ির সামনে ভাঙচুরের মুখে পড়ে জামায়াতের এমপি আমির হামজার গাড়িবহর। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সেখানে অবস্থান ছিল গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের। এক পর্যায়ে জামায়াত ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে ভাঙচুর করা হয় গাড়িবহরে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত 15 জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমির হামজার সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিবাদে তার বাড়ির সামনে বিক্ষোভের ডাক দেয় গণ অধিকার পরিষদ। বিকেল থেকে নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জের ধানগড়া এলাকায় বিএনপির সংসদ সদস্য আইনুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে চান্দাইকোনা ও ধানগড়া বাজারে বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা। সংসদ সদস্য আইনুল হক জানান, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ভবন নির্মাণ নিয়ে একটি সরকারি চিঠি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে চান্দাইনকোনা এলাকায় ভবন স্থাপনের কথা বলা হয়। এ নিয়ে চান্দাইনকোনা ও ধানগড়ায় মিছিল সমাবেশ ও মানববন্ধন চলছিল। ধানগড়া এলাকায় বৈঠক শেষে ফেরার পথে জামায়াত, এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তার গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। গাড়ির মধ্যে উঠছে, আসার পরে আমাকে অতর্কিতভাবে হামলা করে অস্ত্রশস্ত্র সহ, একজন হাতে পিস্তল ছিল এবং কয়েকজন রামদল ছিল, লাঠি ছোড়া ছিল। আমার গাড়ি ভাঙচুর করেছে এবং আমাকে মারধর করে না, কিন্তু আমার ছেলেপিলেকে অনেক মারধর করে অনেক আহত হয়েছে। এই ঘটনা ঘটে থাকলে তার প্রকৃত কি কারণ, কি উদ্দেশ্য এবং কেন হলো, সকল বিষয়গুলো আমরা দেখে শুনে আইন অনুযায়ী কঠোরতম ব্যবস্থা করব। এলাকাটিতে নতুন করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।
সাহাল আব্দুল্লাহ হালভি, সময় সংবাদ। রাত 11টার সময় আরও থাকছে। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার দ্রুত বিচার দাবিতে ভক্তদের মানববন্ধন। সাবেক স্ত্রী সামিরা সহ সব আসামির গ্রেফতার দাবি। তদন্ত বিলম্ব নিয়ে ক্ষোভ প্রকাশ মায়ের। বাংলাদেশ ভারত সম্পর্ক আরও শক্তিশালী ও কার্যকর করতে বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা, স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে অংশীদারিত্ব বাড়ানোর কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বলেন, দুই দেশের সম্পর্কের সবচেয়ে বড় শক্তি জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ। সকালে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকায় নানা আয়োজন করে ভারতীয় দূতাবাস। শনিবার সকালে দূতাবাস প্রাঙ্গণে সমবেত হন বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিক, বিভিন্ন দেশের কূটনীতিক ও হাই কমিশনের কর্মকর্তারা। ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের আয়োজন। পরে দেশটির জাতীয় পতাকা উত্তোলন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। জনগণের সঙ্গে জনগণের যোগাযোগই বাংলাদেশ ভারত বন্ধুত্বের মূল শক্তি মন্তব্য করে ভারতীয় হাই কমিশনার বলেন, দুই দেশের বন্ধুত্ব আরও শক্তিশালী করতে বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্য খাতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব বাড়াতে কাজ করছে ভারত। Mutual respect and partnership continues to flourish. We are advancing our partnership across very vital sectors ranging from trade, connectivity to security and healthcare. শান্তি, সহযোগিতা ও সংলাপ ভারতের পররাষ্ট্রনীতির মূল স্তম্ভ উল্লেখ করে হাই কমিশনার বলেন, অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে গ্লোবাল সাউথের নেতৃত্ব দিতে চায় নয়াদিল্লি। Peace, cooperation, dialogue and ideal of Vasudhaiva Kutumbakam are the pillars of our foreign policy. We have entered into a free trade agreements with many countries. We are playing a leading role among the countries of the global south. দুই দেশের যৌথ সমৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান দীনেশ ত্রিবেদী। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার সরকার। রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে দেশটি। শনিবার মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের দেয়া তালিকার ৮,২৮,৮২৪ রোহিঙ্গার মধ্যে জুলাইয়ের শেষ নাগাদ ৪,২৬,৫৪৫ জনের তথ্য যাচাই করেছে মিয়ানমার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ৩,০৮,৭৯৭ জনকে রাখাইনের বাসিন্দা হিসেবে শনাক্ত করেছে তারা। তবে রাখাইন থেকে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এমন দাবি প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। তাদের দাবি ২০১৭ সালের সহিংসতার পর ৫,৪০,০০০-এর বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসে, আর ২ লাখের বেশি মানুষ উত্তর রাখাইন থেকে যায়। ঝিনাইদহের সীমান্ত দিয়ে 4 জনকে পুষিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে বিজিবি তা রুখে দিয়েছে। দুপুরে মহেশপুর সীমান্তের চাপাতলা মাজার এলাকায় 4 জনকে কাঁচাতারের বেড়া খুলে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে প্রতিহত করে খালিশপুর 58 বিজিবির কুসুমপুর বিওপির নিয়মিত টহল দল। তারা শূন্য লাইন থেকে ভারতের 150 গজ ভেতরে কলাবাগান অবস্থান করছেন। এর মধ্যে 2 জন পুরুষ, 1 জন করে নারী ও শিশু রয়েছে। হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় দেশে আরও 8 জনের মৃত্যু হয়েছে, আর ডেঙ্গুতে মারা গেছেন 2 জন। 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 730 জন এবং নতুন করে হামের উপসর্গ পাওয়া গেছে 798 জনের শরীরে। শনিবার স্বাস্থ্য দপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, হামে মৃতদের মধ্যে 6 জনই ঢাকা বিভাগে। গত 15 মার্চ থেকে এখনো পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 803 শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নিশ্চিত হামে মারা গেছে 99 শিশুর। সব মিলিয়ে হামের উপসর্গ নিশ্চিত হামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 902 জনে। চলতি বছরের 15 আগস্ট পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 23,173 জন। এবছর ডেঙ্গুতে মোট 67,067 জনের মৃত্যু হয়েছে। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। চাপ কম থাকায় কোথাও আবার বন্ধ হয়ে গেছে ফিলিং স্টেশন। সংকটের দ্রুত সমাধান চান চালক, যাত্রী সহ ভুক্তভোগীরা। এদিকে গ্যাসের পূর্ণাঙ্গ চাহিদা মেটাতে অবকাঠামো নির্মাণে 2 বছর সময় লাগবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী। 4.5 ঘন্টা গ্যাস নিতে যদি আপনার মনে করেন
1-150 টাকার গ্যাস দেয়, তাহলে কি এইভাবে চলবো কীভাবে? সারাদিন রোদে পুরো গ্যাস নিব, আবার বিকেলে ডিউটি করবো, যেটুকু গ্যাস ঢুকবে প্রেশারও নাই। ধরেন আপনার প্রেশার আছে 90-100, 500-600 টাকার গ্যাস ঢুকবে, ওটা বিকেলে ডিউটি করে শেষ, আবার রাইতে সিরিয়াল লাগাবো, ঠিক আছে, 9টার পরে আবার সিরিয়াল লাগাবো। আমরা 24 ঘন্টা রাস্তায় থাকি। রোদে পুড়ে ঘামে ভিজে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষারত এই মানুষদের গল্পগুলো একই রকম। যাদের সংসারের চাকা ঘোরে গাড়ির চাকায় ভর করে, তাদের দিনের অধিকাংশ সময় কাটছে সিএনজি ফিলিং স্টেশনগুলোর দীর্ঘ লাইনে গ্যাসের জন্য অপেক্ষায়। ছুটির দিনেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যতদূর চোখ যায় গাড়ির দীর্ঘ সারি। গ্যাস সংকটে কোনো পাম্পই মিলছে না পর্যাপ্ত জ্বালানি, বন্ধ রয়েছে অধিকাংশ ফিলিং স্টেশনই। এই যে 83 টাকার গ্যাস নিছি, এটা আইতে আইতে আপনার আরো বেশি পড়াইছে। যদি সরকারে মনে করে দাম বাড়ায় দিবে, দাম বাড়ায় দিক, আমাদের এই কষ্টটা আমরা চাচ্ছি না। 2 থেকে 3 বার গ্যাস লওয়া লাগবে, ওই দেন 60 টাকা 70 টাকা গ্যাস পড়েছে। এভাবে নিলে 2 ট্রিপ মারা যাবে, আবার আসতে হবে। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় বিপাকে পড়েছেন সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। সরবরাহ কমায় দৈনিক আয়ে বড় ধরনের ধস নেমেছে তাদের। এদিকে সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো বার্তা না পাওয়ায় হতাশ পাম্প মালিকরা। অন্যদিকে ক্ষুব্ধ চালকদের চাপ সামলাতে গিয়েও নাজেহাল পাম্প কর্তৃপক্ষ। লাইনে প্রেশার কম, গ্যাস কম, গাড়িওয়ালারা গ্যাস ঠিক মতো পাচ্ছে না। একই গাড়ি 3 বার 4 বার 5 বার আয়ে লাইনে দাঁড়াচ্ছে, একবার গ্যাস নিয়ে যাচ্ছে, আবার আয়ে দাঁড়াচ্ছে। এইভাবে তো লাইনের পর লাইন হচ্ছে, ভোগান্তি আমাদের হচ্ছে, এবং আমাদের চেয়ে কাস্টমার এবং ড্রাইভারদের ভোগান্তি মনে করি বেশি হচ্ছে। রাজধানী ছাড়াও চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, চাঁদপুর ও দিনাজপুরেও তীব্র আকার ধারণ করেছে সিএনজি সংকট। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও মূল লাইনে পর্যাপ্ত চাপ না থাকায় গ্যাস নিতে পারছেন না চালকরা। ভাড়া যদি 10 টাকা বেশি যায়, যাত্রী গার্মে মারামারি, যাত্রীরা ঝগড়া করতো, এগুলোই আমরা এখন আসি অসহায়ের ভিতরে পড়ে দিচ্ছি। এখানে গ্যাস পাচ্ছি না, ঘন্টাকে ঘন্টা আমরা রাস্তা ভাড়া দিতেছি। 1 ঘন্টা দেয় গ্যাস, 3 ঘন্টা বন্ধ রাখে, আর নাই। এদিকে দেশে গ্যাসের পূর্ণাঙ্গ চাহিদা মেটাতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করতে 2 বছর সময় লাগবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। রিগ্যাসিফিকেশন ইউনিট ফ্লোটিং, এটা এমন কোনো জিনিস না যে আপনি কোনো জায়গা থেকে গিয়ে রেডিমেড কিনে আনতে পারবেন। এটা বানাতে হয়, সেটার জন্য বছর 2 সময় লাগে অর্ডার দেওয়ার পরে। আগামী 2 বছর পরে তো ইনশাল্লাহ স্বাভাবিক হবেই, কিন্তু এই 2 বছরের মধ্যে আউট অফ দি বক্স কোনো কিছু করা যায় কিনা, মানে প্রচলিত ধ্যান ধারণার বাইরে গিয়েও কিছু করা যায় কিনা, সেই জন্য সরকার কাজ করছে। গ্যাস সংকট দীর্ঘায়িত হলে বড় ধরনের আর্থিক বিপর্যয়ের শঙ্কায় সাধারণ মানুষ। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। মোবাইল ফোন সেবায় কল ড্রপ কমিয়ে ইন্টারনেটের গতি বাড়াতে সরকারকে তরঙ্গের দাম কমানোর প্রস্তাব দিয়েছে অপারেটররা। আসছে নভেম্বরে প্রায় 17,000 কোটি টাকার তরঙ্গ নবায়ন করতে হবে গ্রামীণ ফোন, রবি ও বাংলা লিংকে। প্রধানমন্ত্রী টেলিযোগাযোগ উপদেষ্টা জানিয়েছেন, গ্রাহকের স্বার্থ বিবেচনায় তরঙ্গের দাম কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মোবাইলে কথা বলতে গেলে যখন তখন কল ড্রপ, কথা শুনতে না পাওয়া, ইন্টারনেটের ধীরগতি সহ নানা ভোগান্তিতে দেশের প্রায় 19 কোটি সিম সংযোগধারী। শনিবার রাজধানীতে টিআরএনবির সেমিনারে দুর্বল মোবাইল নেটওয়ার্কের জন্য গ্রাহক অনুপাতে তরঙ্গের স্বল্পতাকে দায়ী করেন বিটিআরসির চেয়ারম্যান। বলেন, মানসম্মত সেবার জন্য প্রতি 10 লাখ গ্রাহকের জন্য দরকার 6 মেগাহার্টজ তরঙ্গ, অথচ বাংলাদেশে বরাদ্দ মাত্র 2.3 মেগাহার্টজ। সবশেষ নিলামে প্রতি মেগাহার্টজ তরঙ্গ বিক্রি হয় 237 কোটি টাকায়। উচ্চ মূল্যের কারণে সরকারের কাছে 480 থেকে 500 মেগাহার্টজ তরঙ্গ পড়ে থাকলেও কিনছে না অপারেটররা। 5G সিনারিও যদি আসে 6 থেকে 12 মেগাহার্টজ লাগবে আমাদের পার মিলিয়ন ইউজার। আমরা এর থেকে অনেক দূরে আছি। এমন প্রেক্ষাপটে আসছে নভেম্বরে 16,851 কোটি টাকা মূল্যের প্রায় 80 মেগাহার্টজ তরঙ্গ নবায়ন করতে হবে গ্রামীণ ফোন, রবি এবং বাংলা লিংকে। অপারেটররা বলছে, তাদের মোট রাজস্বের অন্তত 16% তরঙ্গ ফি পরিশোধে ব্যয় হয়। এশিয়া প্যাসিফিক অঞ্চলে যা গড়ে 10%। তাই মানসম্মত সেবা নিশ্চিত করতে তরঙ্গের দাম কমানোর দাবি তাদের। ভিয়েতনামের চেয়ে আমার স্পেকট্রামের প্রাইস প্রায় 3 গুণ বেশি। এখন আমি যখন ফিউচার ইনভেস্টমেন্টের কথা বলি, তখন দেখা যায় ইনভেস্টররা কিন্তু আমাদের বাংলাদেশে ইনভেস্ট করতে অত বেশি লুক্রেটিভ ফিল করে না। কিভাবে এই প্রবলেমটা সলভ করতে পারি? আদারওয়াইজ যেটা হবে, এই যে আমাদের বলি যে গুজ লেইং গোল্ডেন এগস, প্রবাবলি উই উইল কিল দিস ইন্ডাস্ট্রি। গ্রাহকরা সিম কর প্রত্যাহারের সুফল পাচ্ছে না উল্লেখ করে প্রধানমন্ত্রী টেলিযোগাযোগ উপদেষ্টা জানান, গ্রাহকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তরঙ্গের দাম কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। Rest assured, please don't be tensed. Think what this country need. Think what the people need.
think about network quality, the QoS, the future business model, how we can adapt more data. The government is promised to do what's needed for people and for the business. সেমিনারে আগামী বছর 400 মেগাহার্টজ তরঙ্গ নিলামে তোলার কথা জানায় বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। অমর চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছেন ভক্তরা। সব আসামিকে গ্রেফতার ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের দাবি তাদের। সাবেক স্ত্রী সামিরা যেন দেশ ছেড়ে পালাতে না পারে, সেই দাবিও সালমান শাহ ভক্তদের। আবারও রাজপথে সালমান শাহ ভক্তরা, কণ্ঠে ক্ষোভ আর স্লোগান। কেন 30 বছরেও অধরা প্রয়াত নায়কের হত্যাকারীরা? কেন তদন্তের নামে বারবার পেছানো হচ্ছে বিচার? মামলার 4 নম্বর আসামি খলনায়ক আশরাফুল হক ডন গ্রেফতার হলেও মূল আসামিরা কবে গ্রেফতার হবেন সে প্রশ্ন ভক্তদের। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সালমান শাহ হত্যা মামলার বিচারের দাবিতে মানববন্ধন করেন 64 জেলার সালমান ভক্তরা। ডনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ, অন্য আসামিদের জামিন বাতিল করে গ্রেফতারের দাবি জানান ভক্তরা। একই সঙ্গে নায়ক সালমান শাহ সাবেক স্ত্রী আসামি সামিরা যেন দেশ ছেড়ে পালাতে না পারে সেই ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। বাংলাদেশে একমাত্র সালমান শাহ নায়ক যার জন্য এখনো পর্যন্ত অনেক ভক্তরা জীবন দিয়ে যায়। বর্তমান প্রশাসনকে আমি একটাই আহ্বান করব যে এর সঠিক বিচার চাই। ডনের যেন জামিন না পায়, আর দ্বিতীয়ত সামিরাকে যেন মানে যত জরুরি সম্ভব গ্রেফতার করে। যতদিন পর্যন্ত সালমানের হত্যার বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে ছিলাম, থাকবো, আজীবন লড়াই করে যাব। মানববন্ধন কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ক্ষোভ প্রকাশ করেন সালমান শাহর মা নীলা চৌধুরী। বলেছিলাম যে আমাদের এখনই পালিয়ে যাবে, আর একজন জামিনের আসামি গ্রেফতার হওয়ার পরে অন্যান্যরা পালাবে। সুস্থ একটা বিচার ব্যবস্থা শাস্তি দেওয়া হোক সুস্থভাবে, যেটা এটার জন্য বিকল্প নাই এটা। পরে সালমান শাহ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেন ভক্তরা। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। সৃজনশীলতা আর কৌশলগত চিন্তার লড়াইয়ে ব্রাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো উইজ 2.0। প্রায় 650 দলের অংশগ্রহণে 2 মাসের বাছাই পর্ব শেষে সেরা 5 দল নিয়ে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে। চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের দল উন্নয়ন। বিজ্ঞাপনের প্রচলিত ধারা থেকে বেরিয়ে নতুন ধারণা, সৃজনশীল উপস্থাপন আর কৌশলগত চিন্তার মাধ্যমে নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ পান প্রতিযোগীরা। গ্র্যান্ড ফিনালে নিজেদের বিজ্ঞাপন কৌশল বিচারকদের সামনে তুলে ধরেন প্রতিযোগীরা। প্রতিদ্বন্দ্বী 4 দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয় বিইউপির দল উন্নয়ন। বিজয়ী দলকে পুরস্কার হিসেবে দেওয়া হয় 2 লাখ টাকা। আয়োজকদের প্রত্যাশা এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি বিজ্ঞাপন ও ব্যবসার বাস্তব জগতের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করবে। ইভেন্টটা নিয়ে খুব খুশি, সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে এখানে পার্টিসিপেট করেছে এবং আমরা অন্যান্য ইউনিভার্সিটি থেকে খুব ভালো রেসপন্স পেয়েছি। এই যে টাইট শিডিউলের মধ্যে স্পেশালি কাজ করাটা আমাদের অনেকের লিডারশিপ যে স্কিলগুলো আছে সেটাকে আরও বাড়াবে আমাদের ফিউচারের জন্য। আলহামদুলিল্লাহ, ফার্স্ট অফ অল এতগুলো টিমের মাঝখানে এখানে এসে চ্যাম্পিয়ন হওয়া ইটস নট ইজি ফর আস। উই ডিড আ লট। আমরা অনেক কাজ করছিলাম, আমরা অনেক ট্রাই করছি, আমরা হারছি, আমরা আবার শিখছি, আমরা উঠছি। সো ওভারঅল ইট ওয়াজ এটা আসলে প্রকাশ করা যাবে না এখন, অ্যান্ড উই আর সো হ্যাপি অ্যাজ আ টিম। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পরপরই 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। ভূমিকম্পের আঘাতে ধসে পড়েছে বেশ কয়েকটি ভবনের অংশ। নিহত হয়েছেন 47 জন। চলছে উদ্ধার কাজ। শনিবার স্থানীয় সময় ভোরে 7.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চল। ইউএসজিএস এর হিসেবে ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। কেন্দ্র ছিল পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের এন্দে শহর থেকে প্রায় 68 কিলোমিটার উত্তর পশ্চিমে। প্রায় 1 মিনিট ধরে কম্পন অনুভূত হয় আশপাশের এলাকায়। মূল ভূমিকম্পের পরপরই আঘাত হানে বেশ কয়েকটি শক্তিশালী আফটারশক। 5.9, 5.6, 6.1 মাত্রার কম্পন রেকর্ড করা হয়। মাউমেরে থেকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ধসে পড়েছে একটি ভবনের অংশ। আতঙ্কে রাস্তায় ছুটে আসছেন মানুষ। প্রাথমিক হিসেবে প্রায় 5 লাখ মানুষ খুব শক্তিশালী থেকে তীব্র কম্পনের ঝুঁকিতে ছিলেন। এর মধ্যেই কয়েকজনের হতাহতের খবরও পাওয়া গেছে। ভূমিকম্পের আতঙ্কের মধ্যেই সক্রিয় মাউন্ট ইবু। অগ্নুৎপাতের পর আগ্নেয়গিরি থেকে ধোঁয়া ও ছাই ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। নাদিম মারজান, সময় সংবাদ। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর। এবার খেলার সময় বিস্তারিত নিয়ে আবারও যাচ্ছি
সাজিদের কাছে। আপনাকে আবারও ধন্যবাদ রাব্বি।